এবার বিজয়নগর সাম্রাজ্য 1336 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন তুগলকের সময় হরিহর আর বুক্কা এই বিজয়নগর সাম্রাজ্য আলাদা করে নেয়। এই সাম্রাজ্যের এরিয়া ছিল নর্মালি কর্ণাটক আর অন্ধ্রপ্রদেশ মিলিয়ে। হরিহর আর বুক্কা দুই ভাই ছিল। হিন্দু ধর্মগুরু বিদারণ্যের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে হরিহর আর বুক্কা এই বিজয়নগর সাম্রাজ্য আলাদা করে নেয়। সুলতানি শাসনের সময় পরপর যেমন বিভিন্ন বংশ আসে, গোলাম, খলজি, তুগলক, সৈয়দ, লোদি, সেই রকমই এই বিজয়নগর সাম্রাজ্যের সময় পরপর কিছু বংশ আসে। সঙ্গম বংশ, শালুব বংশ, তুলুব বংশ আর আরবিডু বংশ। সঙ্গম, শালুব, তুলুব আর আরবিডু। এই সঙ্গম বংশে যে রাজারা আসে তারা হলো হরিহর, বুক্কা, দেবরায় প্রথম, দেবরায় দ্বিতীয়, মালিকার্জুন আর বিরূপক্ষ। এর মাঝখানে আরো বিভিন্ন রাজারা আসে, তবে গুরুত্বপূর্ণ এই ছজন: হরিহর, বুক্কা, দেবরায় প্রথম, দেবরায় দ্বিতীয়, মালিকার্জুন আর বিরূপক্ষ। প্রথম শাসক হরিহর প্রথম, তার শাসনকাল 1336 থেকে 1356। হরিহর আর বুক্কা এদের পিতার নাম ছিল ভবন সঙ্গম। পিতার নাম অনুসারে এই বংশের নাম আসে সঙ্গম বংশ। তো হরিহর এই সঙ্গম বংশের প্রতিষ্ঠাতা। হরিহরের আরো একজন গুরু ছিল সায়ান। সায়ান বেদের ওপর বিভিন্ন টিকা লিখতেন। হরিহরের পরে 1356 খ্রিস্টাব্দে গিয়ে এই সিংহাসনে বসে বুক্কা প্রথম। হরিহর তারপর বুক্কা প্রথম বা বুক্কা রায় প্রথম। তার শাসনকাল 1356 থেকে 1377। হরিহর আর বুক্কা এই দুজনেরই বেদের উপর খুবই ভক্তি ছিল। বুক্কা প্রথম তার উপাধি নিয়েছিল বেদ প্রতিষ্ঠাপক। এখন বিজয়নগর সাম্রাজ্যে সঙ্গম বংশের বুক্কা প্রথম রয়েছে। এর পাশাপাশি বাহমনি সাম্রাজ্যের রাজা রয়েছে মোহাম্মদ প্রথম। বিজয়নগর আর বাহমনি এই দুটো সাম্রাজ্যের ভেতর একটা দোয়াব অঞ্চল পড়ে, যাকে বলে রায়চুর দোয়াব। কৃষ্ণা আর তুঙ্গভদ্রা নদের মাঝখানে রায়চুর দোয়াব। এই রায়চুর দোয়াব নিয়ে বিজয়নগর সাম্রাজ্যের সাথে বাহমনি সাম্রাজ্যের ঝামেলা শুরু হয়, অর্থাৎ বুক্কা প্রথমের সাথে মোহাম্মদ প্রথমের ঝামেলা শুরু হয়। আর রায়চুর দোয়াব নিয়ে এই যুদ্ধে প্রথমে বাহমনি সাম্রাজ্যের ওই রাজা মোহাম্মদ প্রথম জিতে যায় এবং ওখানকার একটা এরিয়া মুতকাল কেল্লা, এই মুতকাল কেল্লা বাহমনি সাম্রাজ্যের ভেতরে নিয়ে নেয়। এরপর বুক্কা প্রথমের পরে রাজা আসে দেবরায় প্রথম। অন্যদিকে বাহমনি সাম্রাজ্যে মোহাম্মদ প্রথমের পরে রাজা আসে ফিরোজ শাহ বহমন। এই রায়চুর দোয়াব নিয়ে দেবরায় প্রথম আর ফিরোজ শাহ বহমন এই দুজনের ভেতর আবারও একটা যুদ্ধ বাধে। আর আবারও এই যুদ্ধে বাহমনি সাম্রাজ্যের রাজা ফিরোজ শাহ বহমন জিতে যায়। তবে এই যুদ্ধের পরে গিয়ে দেখা যায় যে ফিরোজ শাহ বহমনের সাথে এই দেবরায় প্রথমের মেয়ের একটা বৈবাহিক সম্পর্ক তৈরি হয়। আর ফিরোজ শাহ বহমন এই বিজয়নগর সাম্রাজ্য থেকে বাঙ্কাপুর এরিয়াটা নিয়ে নেয়। এখন বিজয়নগর সাম্রাজ্য ছিল হিন্দু রাষ্ট্র। দেবরায় প্রথম ওই ফিরোজ শাহ বহমনের কাছে হেরে গিয়ে চাপে পড়ে নিজের সৈন্যবাহিনীর ভেতর মুসলিম সৈন্য রাখে। দেবরায় প্রথম তুঙ্গভদ্রা নদী আর হরিদ্রা নদী এই দুটো নদীর ওপর বাঁধ নির্মাণ করেছিলেন এবং সেখান থেকে প্রচুর খাল ওপেন করান। দেবরায় প্রথমের পরে আরেকজন গুরুত্বপূর্ণ রাজা আসে দেবরায় দ্বিতীয়। এই দেবরায় দ্বিতীয়কে সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা বলা হয়। হাতি মারার তার খুব শখ ছিল, এই জন্য তাকে বলা হতো গজবেটকা। তিনি সিংহাসনের পাশে সবসময় কুরআন রাখতেন। এই দেবরায় দ্বিতীয় সময় ইরাক থেকে একজন পর্যটক এসেছিলেন আব্দুর রাজ্জাক। তো দেবরায় দ্বিতীয় দরবারে এসেছিল আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাকের লেখা একটা বিখ্যাত গ্রন্থ রয়েছে মাতলায়ে সাহেন, ফার্সি ভাষায়। এই মাতলায়ে সাহেনে সঙ্গম বংশ সম্পর্কে লেখা। এই মাতলায়ে সাহেন থেকে জানা যায় যে বিজয়নগর সাম্রাজ্যের কাছে প্রায় 300টারও বেশি নৌবন্দর ছিল, অর্থাৎ তাদের নৌসেনা খুবই শক্তিশালী ছিল। তো দেবরায় দ্বিতীয় দরবারে এসেছিল আব্দুর রাজ্জাক, আর এর আগে দেবরায় প্রথমে দরবারে এসেছিল নিকোলো কোন্টি ইটালি থেকে। 1420 খ্রিস্টাব্দে ইটালি থেকে একজন পর্যটক এসেছিল নিকোলো কোন্টি দেবরায় প্রথমের দরবারে। আর 1435-36 এই সময় ইরাক থেকে একজন পর্যটক এসেছিল আব্দুর রাজ্জাক দেবরায় দ্বিতীয় দরবারে। এই বিজয়নগর সাম্রাজ্যের সময় বিভিন্ন পর্যটক আসে আর তারা সবাই দেবরায়ের দরবারেই আসে। দেবরায় প্রথমের দরবারে নিকোলো কোন্টি, দেবরায় দ্বিতীয় দরবারে আব্দুর রাজ্জাক, পরবর্তীকালে কৃষ্ণদেবরায়ের দরবারে দোমিঙ্গো পায়েস আর অচ্যুত দেবরায়ের দরবারে নুনিজ। দেবরায় প্রথম নিকোলো কোন্টি, দেবরায় দ্বিতীয় আব্দুর রাজ্জাক, কৃষ্ণদেবরায় দোমিঙ্গো পায়েস আর অচ্যুত দেবরায় নুনিজ। তো যাই হোক, দেবরায় দ্বিতীয়র পরে একজন গুরুত্বপূর্ণ রাজা আসে মালিকার্জুন। মালিকার্জুনকে প্রৌঢ় দেবরায় বা বৃদ্ধ দেবরায় বলা হয়। মালিকার্জুন বৃদ্ধ দেবরায়। এই সঙ্গম বংশের শেষ শাসক ছিল বিরূপক্ষ। বিরূপক্ষের দরবারে একজন সেনাপতি ছিল শালুব নরসিংহ। শালুব নরসিংহ বিরূপক্ষকে হত্যা করে দেয় এবং এই বিজয়নগরে নতুন বংশের প্রতিষ্ঠা করে শালুব বংশ। তো শালুব বংশের প্রতিষ্ঠাতা শালুব নরসিংহ বা শালুব নরসিংহ দেবরায়। এই বংশের শেষ শাসক হলো ইম্মাডি নরসিংহ। ইম্মাডি নরসিংহ সেনাপতি ছিল তুলুব নরসনায়ক। তুলুব এই ইম্মাডি নরসিংহকে হত্যা করে দেয় এবং নতুন বংশের প্রতিষ্ঠা করে তুলুব বংশ। তো তুলুব বংশের প্রতিষ্ঠাতা তুলুব নরস নায়ক বা তুলুব নরসিংহ। এই তুলুব বংশে যে রাজারা আসে তারা হলো তুলুব নরসিংহ, বীর নরসিংহ, কৃষ্ণ দেবরায়, অচ্যুত দেবরায়, সদাশিব রায়। কি তুলুব নরসিংহ, বীর নরসিংহ, তুলুব নরসিংহ, বীর নরসিংহ, কৃষ্ণ দেবরায়, অচ্যুত দেবরায়, সদাশিব রায়। তো তুলুব বংশের প্রতিষ্ঠাতা তুলুব নরসিংহ বা তুলুব নরস নায়ক। এর পরে রাজা আসে বীর নরসিংহ। বীর নরসিংহর সাথে
পর্তুগালের গভর্নর আলমোডার একটা সম্পর্ক ছিল। এই বীর নরসিংহ আলমোডার কাছ থেকে ঘোড়া কিন্তু। এখন এই বীর নরসিংহর পরে রাজা হয় কৃষ্ণদেব রায়। এই কৃষ্ণদেব রায়কে তুলুপ বংশ তথা বিজয়নগর সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক বলা হয়। তার শাসনকাল 1509 থেকে 1529 খ্রিস্টাব্দ পর্যন্ত। এখন এই সময়কালটা আমি যদি দেখি, এর মাঝে একটা গুরুত্বপূর্ণ সাল হলো 1526, যখন পানিপথের প্রথম যুদ্ধ হয় বাবর আর ইব্রাহিম লোদির ভেতর। তো বাবর যে সময় ভারতে আসে, তখন এই বিজয়নগর সাম্রাজ্যের রাজা রয়েছে কৃষ্ণদেব রায়। এইভাবে কৃষ্ণদেব রায় বাবরের সমকালীন ছিল। আর বাবর তার আত্মজীবনী তুজুকে বাবরিতে লিখেছিলেন যে আমি যখন ভারত আক্রমণ করেছিলাম, তখন দক্ষিণ ভারতের সর্বশ্রেষ্ঠ শাসক ছিল কৃষ্ণদেব রায়। তো যাই হোক, সঙ্গম বংশের বুক্কা প্রথমের সময় রায়চুর দোয়াব নিয়ে বিজয়নগর আর বাহমনের ভেতর যে যুদ্ধ শুরু হয়েছিল, এই কৃষ্ণদেব রায় প্রথমের সময়ও সেই যুদ্ধটা কন্টিনিউ ছিল। এখন কৃষ্ণদেব রায় ওই যুদ্ধ বা ওই লড়াইটা জিতে যায়। জিতে রায়চুর দোয়াব এই বিজয়নগর সাম্রাজ্যের ভেতর নিয়ে নেয়। আর এরপর দুটো উপাধি নেয়, অন্ধ্রভোজ আর অভিনব ভোজ। তো কৃষ্ণদেব রায়ের উপাধি অন্ধ্রভোজ আর অভিনব ভোজ। কৃষ্ণদেব রায় তেলেগু ভাষায় খুবই পারদর্শী ছিলেন। দুটো পুস্তকে রচনা করেছিলেন তিনি, আমুক্তমাল্যদ আর জাম্বতি কল্যাণম। আমুক্তমাল্যদ তেলেগু ভাষায় আর জাম্বতি কল্যাণম সংস্কৃত ভাষায়। তার দরবারে তেলেগু ভাষার 8জন বিদ্বান ছিল, এদেরকে একসাথে বলা হতো অষ্টদিগ্গজ। তো কৃষ্ণদেব রায়ের দরবারে ছিল অষ্টদিগ্গজ। এদের ভেতর দুজন ফেমাস ব্যক্তি হলো আলসি পেডান্না আর তেনালিরাম। আলসি পেডান্নার লেখা হরিকথা আর মনুচরিত্র, তেনালিরামের লেখা পাণ্ডুরাং মহামাত্য। আলসি পেডান্না হরিকথা আর মনুচরিত্র, তেনালিরাম পাণ্ডুরাং মহামাত্য। এই আলসি পেডান্নাকে তেলেগু ভাষার পিতামহ বলা হয়। কৃষ্ণদেব রায় হাম্পির নাঙ্গালপুরে একটি মন্দির নির্মাণ করেছিলেন, ভিট্টাল স্বামী আর হাজারা মন্দির। 50 টাকার নোটে এই ভিট্টাল স্বামী মন্দিরের ছবি দেখা যায়। এই সময় 1520 খ্রিস্টাব্দে পর্তুগিজ থেকে একজন পর্যটক এসেছিলেন, দোমিঙ্গো পায়েস। 1520 খ্রিস্টাব্দে কৃষ্ণদেব রায়ের দরবারে এসেছিল দোমিঙ্গো পায়েস পর্তুগিজ থেকে। এরপর 1529 খ্রিস্টাব্দে গিয়ে কৃষ্ণদেব রায়ের মৃত্যু হয়। এরপর এই তুলুপ বংশের সিংহাসনে বসে অচ্যুত দেব রায়। এই অচ্যুত দেব রায়ের দরবারে 1535 খ্রিস্টাব্দে পর্তুগিজ থেকে এসেছিল নুনিজ। নুনিজের লেখা একটা বিখ্যাত গ্রন্থ হলো কোল্লাম বা কুইলিন। নুনিজের লেখা কোল্লাম বা কুইলিন। এই কোল্লাম থেকে জানা যায় যে বিজয়নগর সাম্রাজ্যের রাজারা অন্যান্য বিভিন্ন দেশ থেকেও কর তুলতো, যেমন শ্রীলঙ্কা, পুলিকট, পেগু বা মায়ানমার, মালয়েশিয়া, এইসব জায়গা থেকে। অচ্যুত দেব রায়ের পরে রাজা আসে সদাশিব রায়। তার একজন সেনাপতি ছিল রাম রাজা বা রাম রায়। বাহমনি সাম্রাজ্যের রাজাদের সাথে এই রাম রায়ের একটা যুদ্ধ হয়েছিল, তালিকোটার যুদ্ধ বা রাক্ষসী তরঙ্গিনীর যুদ্ধ বা বান্নিহাটের যুদ্ধ 1565 খ্রিস্টাব্দে। তো তালিকোটার যুদ্ধ বা রাক্ষসী তরঙ্গিনীর যুদ্ধ বা বান্নিহাটের যুদ্ধ 1565 খ্রিস্টাব্দে বাহমনি সাম্রাজ্যের রাজাদের সাথে এই রাম রায়ের। তখন বাহমনি সাম্রাজ্যে 5টা এরিয়া ছিল, বিজাপুর, বিদর, বরার, আহমেদনগর আর গোলকুন্ডা। বিজাপুর, বিদর, বরার, আহমেদনগর আর গোলকুন্ডা। এর ভেতর বরারের রাজা এই তালিকোটার যুদ্ধে ছিল না। এই তালিকোটার যুদ্ধে রাম রায়কে হত্যা করে দেওয়া হয়। রাম রায়ের ভাই ছিল তিরুমল। এরপর সদাশিব রায়ের সেনাপতি হিসাবে বসে তিরুমল। তিরুমল সদাশিব রায়কে হত্যা করে নতুন একটা বংশের প্রতিষ্ঠা করে, আরবিডু বংশ। তো এই আরবিডু বংশের প্রতিষ্ঠাতা তিরুমল। এর শেষ রাজা হলো রাঙ্গা তৃতীয়। এই সময় শিবাজি রাঙ্গা তৃতীয়কে হারিয়ে এই বিজয়নগর সাম্রাজ্য মারাঠা সাম্রাজ্যের ভেতর মিলিয়ে নেয়। এখন বিজয়নগর সাম্রাজ্যের শাসন ব্যবস্থা নিয়ে অল্প কিছু বিষয় আছে। যেমন বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে সব থেকে বেশি ধারণা পাওয়া যায় দুটো জায়গা থেকে, কৃষ্ণদেব রায়ের লেখা আমুক্তমাল্যদ আর আব্দুর রাজ্জাকের লেখা মাতলায়ে সাহেব। এই জায়গা থেকে আমুক্তমাল্যদ আর মাতলায়ে সাহেব। এই সময় শাসন ব্যবস্থাকে 4টে স্তরে ভাঙা হতো, দেশ, রাজ্য বা প্রান্ত, তারপর জেলা, তারপর গ্রাম। দেশের প্রধানকে বলা হতো রাজা, রাজ্য বা প্রান্তের প্রধানকে বলা হতো প্রান্তপতি বা মহামণ্ডলেশ্বর, জেলার প্রধানকে বলা হতো কোট্টাম, গ্রামের প্রধানকে বলা হতো গ্রামিক। এই সময় বেতনের পরিবর্তে ভূমি দেয়া হতো, আর এই সিস্টেমটাকে বলা হতো নায়াঙ্গার ব্যবস্থা। গোলাম বংশের সময় যেমন ছিল ইক্তা ব্যবস্থা, বিজয়নগর সাম্রাজ্যের সময় ছিল নায়াঙ্গার ব্যবস্থা। সৈনিকদের যে ভূমি দেয়া হতো তাকে বলা হতো অমর ভূমি, আর ওই সৈনিককে বলা হতো অমর নায়ক। সৈনিকদের যে প্রধান অর্থাৎ সেনাপতি, তাদের বলা হতো পলিগান। মন্দিরে যে ভূমি দান হিসেবে দেওয়া হতো তাকে বলা হতো দেবভূমি। কৃষিতে 4 ধরনের জমির উপর কর নেওয়া হতো, সিঞ্চিত জমি, বাগানি বা বাগাতি জমি, উসর জমি আর জঙ্গলি জমি। এই কর যে তুলতো তাকে বলা হতো আতবন। এই বিজয়নগর সাম্রাজ্যের সময় দাস ব্যবস্থা ছিল। দাস কেনা বেচার জন্য একটা বাজার থাকতো, ওই বাজারকে বলা হতো বেশবাগ। প্রধান খেলা ছিল চেস বা দাবা। আর যুদ্ধের জন্য বিদেশ থেকে ঘোড়ার আমদানি করা হতো। 3 রকমের কয়েন বা মুদ্রার প্রচলন ছিল এখানে, বরাহ বা প্যাগোডা, তারা আর জিত্তাল বা ডুগামি। বরাহ বা প্যাগোডা, তারা আর জিত্তাল বা ডুগামি। বরাহ বা প্যাগোডা ছিল সোনার মুদ্রা,
তারা ছিল রূপোর মুদ্রা, আর জিত্তাল বা ডুগামি ছিল তামার মুদ্রা। এরপরে আসি বাহমনি সাম্রাজ্য নিয়ে। 1347 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন তুগলকের থেকে হাসান গঙ্গু এই বাহমনি সাম্রাজ্য আলাদা করে নেয়। এই সাম্রাজ্যের এরিয়া ছিল মোটামুটি কর্ণাটক, মহারাষ্ট্র এই এরিয়া জুড়ে। এখানে যে রাজারা আসে তারা হলো হাসান গঙ্গু, মোহাম্মদ প্রথম, ফিরোজ শাহ বাহমন, শিয়াবুদ্দিন, আলাউদ্দিন হুমায়ুন আর কালিমুল্লাহ। হাসান গঙ্গু, মোহাম্মদ প্রথম, ফিরোজ শাহ বাহমন, শিয়াবুদ্দিন, আলাউদ্দিন হুমায়ুন আর কালিমুল্লাহ। তো বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হাসান গঙ্গু, তার আরেক নাম আলাউদ্দিন বাহমন শাহ বা আলাউদ্দিন হুসেন। এই বাহমনি সাম্রাজ্যের রাজধানী ছিল গুলবর্গা। এই সময় একটা মুদ্রার প্রচলন ছিল হুন। বাহমনি সাম্রাজ্যের মুদ্রা হুন। ওদিকে বিজয়নগর সাম্রাজ্য যেমন একটা হিন্দু রাজ্য ছিল, এই বাহমনি সাম্রাজ্যে হিন্দু আর মুসলিম সব ধরনের মানুষজনই বসবাস করত। হাসান গঙ্গুর পরে রাজা হয় মোহাম্মদ প্রথম বা মোহাম্মদ শাহ প্রথম। এই মোহাম্মদ প্রথম আর বুক্কা প্রথম, এদের দুজনের ভেতর রায়চুর দোয়াব নিয়ে লড়াই শুরু হয়। আর এই লড়াইতেই প্রথমবার কামানের ব্যবহার হয়। বলা হয় যে ভারতে সব থেকে প্রথম কামানের ব্যবহার করে বাবর, কিন্তু তার আগে এই বিজয়নগর আর বাহমনি সাম্রাজ্যের ভেতর যে লড়াই হয় সেই লড়াইতে প্রথমবার কামান ব্যবহার হয়। তো যাই হোক, মোহাম্মদ প্রথমের পরে রাজা আসে ফিরোজ শাহ বাহমন। ফিরোজ শাহ বাহমনের সাথে দেবরায় প্রথমের এই রায়চুর দোয়াব নিয়ে আবারও যুদ্ধ বাঁধে এবং এই যুদ্ধে ফিরোজ শাহ বাহমন জিতে যায়। ফিরোজ শাহ তার আশেপাশের এরিয়া দখল করার জন্য প্রচুর বিয়ে করেছিলেন, অনেকটা বিম্বিসারের মতন। ফিরোজ শাহের পরে রাজা আসে শিয়াবুদ্দিন, তাকে শান্ত আহমেদও বলা হয়। এর পরে রাজা আসে আলাউদ্দিন হুমায়ুন বা মোহাম্মদ তৃতীয়, এনাকে বলা হয় জালিম হুমায়ুন। এনার দরবারে একজন সেনাপতি ছিল মোহাম্মদ গাওয়া। মোহাম্মদ গাওয়ার উপাধি ছিল মালিক উল তুজুর। আলাউদ্দিন হুমায়ুন বা মোহাম্মদ তৃতীয় দরবারে ছিল মোহাম্মদ গাওয়া, যার উপাধি মালিক উল তুজুর। এর আগে শিয়াবুদ্দিন এই বাহমনি সাম্রাজ্যের রাজধানী গুলবর্গা থেকে বিদরে শিফট করে নিয়েছিল। পরবর্তীতে এই মোহাম্মদ গাওয়া 1460 খ্রিস্টাব্দে এই বিদরে একটা মাদ্রাসা খুলেছিল। এছাড়া এই আলাউদ্দিন হুমায়ুন বা মোহাম্মদ তৃতীয় দরবারেই রাশিয়া থেকে একজন বণিক এসেছিলেন আফানাসি নিকতিন। আলাউদ্দিন হুমায়ুন বা মোহাম্মদ তৃতীয় এর দরবারে মোটামুটি 1470 বা 1472 এই সময় রাশিয়া থেকে বণিক এসেছিল আফানাসি নিকতিন। মোহাম্মদ তৃতীয় দরবারে আফানাসি নিকতিন। এরপর বাহমনি সাম্রাজ্যে একজন গুরুত্বপূর্ণ রাজা আসে কালিমুল্লাহ। তাকে এই বাহমনি সাম্রাজ্যের শেষ শাসক বলে ধরা হয়। এই কালিমুল্লাহর সময় বাহমনি সাম্রাজ্য 5টা এরিয়াতে ভাগ হয়ে যায়: বিজাপুর, বিদর, বরার, আহমেদনগর, গোলকুন্ডা। বিজাপুর, বিদর, বরার, আহমেদনগর আর গোলকুন্ডা। আর এই 5টা এরিয়াতে 5টা আলাদা আলাদা বংশ চলে আসে। যেমন বিজাপুরে আদিল শাহী বংশ, বিদরে বারিদ শাহী বংশ, বরারে ইমাদ শাহী বংশ, আহমেদনগরে নিজাম শাহী বংশ আর গোলকোন্ডাতে কুতুব শাহী বংশ। বিজাপুর আদিল শাহী, বিদর বারিদ শাহী। বিজাপুর আদিল শাহী, বিদর বারিদ শাহী। বরার ইমাদ শাহী, বরার ইমাদ শাহী। আহমেদনগর নিজাম শাহী, আহমেদনগর নিজাম শাহী আর গোলকোন্ডা কুতুব শাহী, গোলকোন্ডা কুতুব শাহী। তো বিজাপুর আদিল শাহী বংশ, এর প্রতিষ্ঠাতা ইসমাইল আদিল শাহ। বিদর বারিদ শাহী বংশ, এর প্রতিষ্ঠাতা কাসিম বারিদ। বরার ইমাদ শাহী বংশ, এর প্রতিষ্ঠাতা ইমাদ উল মুলক। আহমেদনগর নিজাম শাহী বংশ, এর প্রতিষ্ঠাতা মালিক আহমেদ শাহ। আর গোলকোন্ডা কুতুব শাহী বংশ, এর প্রতিষ্ঠাতা কুলি কুতুব উল মুলক। বিজাপুর আদিল শাহী বংশ, ইসমাইল আদিল শাহ। বিজাপুর আদিল শাহী বংশ, ইসমাইল আদিল শাহ। বিদর বারিদ শাহী বংশ, কাসিম বারিদ। বিদর বারিদ শাহী বংশ, কাসিম বারিদ। বরার ইমাদ শাহী বংশ, ইমাদুল মুলক। বরার ইমাদ শাহী বংশ, ইমাদুল মুলক। আহমেদনগর নিজাম শাহী বংশ, মালিক আহমেদ শাহ। আহমেদনগর নিজাম শাহী বংশ, মালিক আহমেদ শাহ। গোলকোন্ডা কুতুব শাহী বংশ, কুলি কুতুব উল মুলক। গোলকোন্ডা কুতুব শাহী বংশ, কুলি কুতুবুল মুলক। এই আহমেদনগরের নিজাম শাহী বংশের একজন রানী ছিল চাঁদ বিবি। এবার বাংলার সুলতানি শাসন: ইলিয়াস শাহী বংশ, গণেশ বংশ আর হুসেন শাহী বংশ। মোহাম্মদ বিন তুগলকের সময় বাংলার এরিয়াতে শাসন ঠিকঠাক ভাবে করার জন্য 1328 খ্রিস্টাব্দে বাংলার এই এরিয়াকে 3 ভাগে ভাগ করা হয়: সাতগাঁও, সোনারগাঁও আর লখনৌতি। এর ভেতর লখনৌতি এরিয়াতে রাজা ছিল ফাখরুদ্দিন, সাতগাঁও এরিয়াতে রাজা ছিল ইলিয়াস শাহ আর সোনারগাঁও এরিয়াতে ছিল ইখতিয়ার উদ্দিন গাজী শাহ। লখনৌতি এরিয়াতে ফাখরুদ্দিন, সাতগাঁওতে ইলিয়াস শাহ আর সোনারগাঁওতে ইখতিয়ার উদ্দিন গাজী শাহ। এর ভেতর লখনৌতি এরিয়া থেকে ফাখরুদ্দিন ওই মোহাম্মদ বিন তুগলকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। কিছুদিন পর ইলিয়াস শাহ এই ফাখরুদ্দিনের সাথে এই বিদ্রোহে যোগ দেয়। কিছুদিন এই বিদ্রোহ চলার পর ফাখরুদ্দিন মারা যায় এবং এরপর ইলিয়াস শাহ ওই লখনৌতি আর সোনারগাঁও এই দুটো এরিয়াকে এই সাতগাঁওয়ের সাথে মিলিয়ে নেয়। ফলে এই সাতগাঁও, সোনারগাঁও আর লখনৌতি এই 3টে এরিয়া টোটাল একজন রাজা হয়ে যায় ইলিয়াস শাহ। ইলিয়াস শাহ এরপর 1342 খ্রিস্টাব্দে গিয়ে মোহাম্মদ বিন তুগলকের থেকে এই বাংলার এরিয়াটাকে আলাদা করে নেয় এবং এখানে নতুন একটা বংশের প্রতিষ্ঠা করে
ইলিয়াস শাহী বংশ। তো ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা ইলিয়াস শাহ বা শামসুদ্দিন ইলিয়াস শাহ, তার আগে নাম ছিল হাজী ইলিয়াস। ইলিয়াস শাহ এই বংশ প্রতিষ্ঠা করে তার রাজধানী রাখে পান্ডুয়াতে। আর এরপর 1346 খ্রিস্টাব্দে তিনি নেপাল আর আসাম আক্রমণ করেন। এরপর বিহারে একটা শহরের প্রতিষ্ঠা করে হাজিপুর। 1352 খ্রিস্টাব্দে তিনি বর্তমানের দিনাজপুর এরিয়াতে একটা দুর্গ নির্মাণ করেছিলেন, একডালা দুর্গ। যদিও এই একডালা দুর্গ তৈরি হয়েছিল প্রায় 600 খ্রিস্টপূর্বাব্দের সময়। 1352 খ্রিস্টাব্দে তিনি এই দুর্গটাকে আবারও সংস্কার করা। এই হিসেবে বলা হয় যে একডালা দুর্গ তৈরি করেছিল শামসুদ্দিন ইলিয়াস শাহ বা হাজী ইলিয়াস। পরের বছর 1353 খ্রিস্টাব্দে ফিরোজ শাহ তুগলক এই বাংলার উপর আক্রমণ করে, ফলে ওই ইলিয়াস শাহ ওই একডালা দুর্গে আশ্রয় নিয়েছিল। ইলিয়াস শাহের পরে রাজা আসে সিকান্দার শাহ। সিকান্দার শাহের সময়ও ফিরোজ শাহ তুগলক এই বাংলার উপর আক্রমণ করেছিল, আর এবারও সিকান্দার শাহ ওই একডালা দুর্গতেই আশ্রয় নিয়েছিল। সিকান্দার শাহ দুটো স্থাপত্যে নির্মাণ করেছিলেন, কোতোয়ালি গেট আর আদিনা মসজিদ। সিকান্দার শাহ কোতোয়ালি গেট আর আদিনা মসজিদ। এই সময় দিল্লিতে ছিল নিজামুদ্দিন আউলিয়া। এই নিজামুদ্দিন আউলিয়ার একজন শিষ্য ছিল আকি সিরাজ বা উসমান সিরাজ উদ্দিন। নিজামুদ্দিন আউলিয়ার মৃত্যুর পর এই আকি সিরাজ বাংলার এরিয়াতে সিকান্দার শাহের সময় আসে এবং বাংলার এরিয়াতে মুসলিম ধর্মের প্রচার করে, চিস্তি সম্প্রদায়ের প্রচার করে। আর তখন থেকেই বাংলার এরিয়াতে মুসলিম ধর্মের প্রচার ব্যাপক পরিমাণে শুরু হয়। তো বাংলার এরিয়াতে মুসলিম ধর্মের প্রচার সব থেকে বেশি শুরু হয় সিকান্দার শাহের সময়, আর এই প্রচার করে আকি সিরাজ বা উসমান সিরাজ উদ্দিন। তবে সিকান্দার শাহের সময় বাংলার এরিয়াতে হিন্দু মুসলিম সবাই একসাথেই ছিল। এখন সিকান্দার শাহের ছেলে ছিল গিয়াসউদ্দিন আজম শাহ। সিকান্দার শাহ এই আজম শাহকে আসামের এরিয়ার দায়িত্ব দিয়ে রেখেছিল। আর এই সময় ভাটুরিয়ার এক জমিদার ছিল রাজা গণেশ বা গণেশ নারায়ণ ভাদুরী। এই রাজা গণেশ আজম শাহকে তার বাবার বিরুদ্ধে বিদ্রোহের জন্য উস্কে দেয়, আর এর ফলস্বরূপ আজম শাহ আর সিকান্দার শাহ এই দুজনের ভেতর একটা যুদ্ধ হয়, গোয়ালপাড়ার যুদ্ধ 1390 খ্রিস্টাব্দে। তো গোয়ালপাড়ার যুদ্ধ আজম শাহ আর সিকান্দার শাহের ভেতর 1390 খ্রিস্টাব্দে। এই যুদ্ধে আজম শাহ সিকান্দার শাহকে হারিয়ে দেয় এবং পরবর্তী রাজা হিসাবে সিংহাসনে বসেন। ফলে সিকান্দার শাহের পরে রাজা হয় আজম শাহ 1390 খ্রিস্টাব্দে। এই আজম শাহের সাথে চীনের মিং সাম্রাজ্যের রাজা ইয়াংলোর খুব ভালো একটা সম্পর্ক ছিল। এই সময় চীন থেকে একজন পর্যটক এসেছিল মা হুয়ান 1406 খ্রিস্টাব্দে। চীন থেকে একজন পর্যটক এসেছিল আজম শাহের দরবারে মা হুয়ান 1406 খ্রিস্টাব্দে। এই আজম শাহের দরবারে একজন কবি ছিলেন শাহ মোহাম্মদ সাগির। আজম শাহের দরবারে কবি ছিল শাহ মোহাম্মদ সাগির, তার লেখা হলো ইউসুফ জুলেখা। এই আজম শাহের পরে রাজা হয় হাজমা শাহ। হাজমা শাহের উপাধি ছিল সুলতান উস সাদাইন। হাজমা শাহের উপাধি সুলতান উস সাদাইন। তার শাসনকাল 1411 থেকে 1413। এই হাজমা শাহ একটু দুর্বল প্রকৃতির রাজা হওয়ায় ওই ভাটুরিয়ার জমিদার রাজা গণেশ এই হাজমা শাহকে সরিয়ে দিয়ে এখানে গণেশ বংশের প্রতিষ্ঠা করে 1415 খ্রিস্টাব্দে। তো 1415 খ্রিস্টাব্দে বাংলার এই এরিয়াতে গণেশ বংশের প্রতিষ্ঠা করে রাজা গণেশ বা গণেশ নারায়ণ ভাদুরী। তার শাসনকাল 1415 থেকে 1435 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই গণেশের সময় নদিয়ার এরিয়াতে ছিল কৃত্তিবাস ওঝা। তিনি লিখেছিলেন কৃত্তিবাসী রামায়ণ, যার আরেক নাম হলো শ্রীরাম পাঁচালী। রাজা গণেশের ছেলে ছিল যদু। যদু ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং তখন তার নাম হয় জালালউদ্দিন মোহাম্মদ শাহ। তো রাজা গণেশের ছেলে যদু বা জালালউদ্দিন মোহাম্মদ শাহ, তাকে কংস শাহ বা কংস ঝাও বলা হতো। রাজা গণেশের মৃত্যুর পর এই জালালউদ্দিন মোহাম্মদ শাহ এই গণেশ বংশের সিংহাসনে বসে। তবে খুব বেশি দিন রাজত্ব করতে পারেনি। অল্প কিছুদিনের পরে নতুন একজন রাজা আসে আহমেদ শাহ। তারপরে আসে নাসিরউদ্দিন মেহমুদ শাহ। এই নাসিরউদ্দিন মেহমুদ শাহ আগের ওই হাজমা শাহের একজন বংশধর ছিল। ফলে এই নাসিরউদ্দিন মেহমুদ শাহ তার আগের রাজা আহমেদ শাহকে হত্যা করে দিয়ে আবারও বাংলার এরিয়াতে সুলতানি শাসনের প্রতিষ্ঠা করে, অর্থাৎ ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠা করে। ইলিয়াস শাহী বংশ দুবার প্রতিষ্ঠা হয়। 1342 খ্রিস্টাব্দে শামসুদ্দিন ইলিয়াস শাহ বা হাজী ইলিয়াস শাহ একদম ইনিশিয়ালি এই ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠা করে। তারপর 1415 খ্রিস্টাব্দে গিয়ে রাজা গণেশ বংশের প্রতিষ্ঠা করে। তারপর 1335 খ্রিস্টাব্দে গিয়ে ওই এরিয়াতেই নাসিরউদ্দিন মেহমুদ শাহ আবারও এই ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠা করে। তো সেকেন্ড বার ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা নাসিরউদ্দিন মেহমুদ শাহ। তার শাসনকাল 1435 থেকে 1459 পর্যন্ত। তারপর রাজা আসে রুকনুদ্দিন বরবক শাহ। এই সময় উড়িষ্যার এরিয়াতে গজপতি বংশের রাজা কপিলেন্দ্র এই বরবক শাহের উপর আক্রমণ করে এবং একটা দুর্গ মান্দারান দুর্গ দখল করে নেয়। উড়িষ্যার গজপতি বংশের রাজা কপিলেন্দ্র বরবক শাহের উপর আক্রমণ করে এবং মান্দারান দুর্গ নিয়ে নেয়। এরপর বরবক শাহ তার রাজধানী পান্ডুয়া থেকে লখনৌতিতে পরিবর্তন করে নেয়। এই বরবক শাহের দরবারে হিন্দু মুসলিম সব ধরনের পণ্ডিতই ছিলেন, যেমন জৈনুদ্দিন, ইব্রাহিম কাওয়াম ফারুকি, বৃহস্পতি মিশ্র, মালাধর বসু। জৈনুদ্দিন,
ইব্রাহিম কাওয়াম ফারুকি, বৃহস্পতি মিশ্র আর মালাধর বসু। জৈনুদ্দিনের লেখা একটা বিখ্যাত গ্রন্থ হলো রসুল বিজয়। জৈনুদ্দিন রসুল বিজয়। ইব্রাহিম কাওয়ামের লেখা ফারহাং ই ইব্রাহিমি। ইব্রাহিম কাওয়ামের লেখা ফারহাং ই ইব্রাহিমি। বৃহস্পতি মিশ্রের লেখা পদচন্দ্রিকা। বৃহস্পতি মিশ্র পদচন্দ্রিকা। এই বৃহস্পতি মিশ্রের উপাধি ছিল পণ্ডিত সার্বভৌম। আর মালাধর বসুর লেখা শ্রীকৃষ্ণ বিজয়। মালাধর বসুর লেখা শ্রীকৃষ্ণ বিজয়। এছাড়া মালাধর বসু ভাগবতের বাংলা অনুবাদ করেছিলেন। এই রুকনুদ্দিন বরবকশা বা রুকনুদ্দিন মালাধর বসুকে গুণরাজ খান উপাধি দিয়েছিলেন। বরবক শাহের পরে রাজা হয় শামসুদ্দিন ইউসুফ শাহ। ইউসুফ শাহ দুটো মসজিদের নির্মাণ করায়, লোটান মসজিদ আর তাঁতিপাড়া মসজিদ। ইউসুফ শাহ লোটান মসজিদ আর তাঁতিপাড়া মসজিদ। লোটান মসজিদ 1475 আর তাঁতিপাড়া মসজিদ 1480। এই তাঁতিপাড়া মসজিদ নিজে না করে অন্য একজন সেনাপতিকে দিয়ে করিয়েছিল, যার নাম মুরশাদ খান। এই ইউসুফ শাহের পরে রাজা হয় জালালউদ্দিন ফতেহ শাহ। এই ফতেহ শাহের দরবারে যে সেনাপতি ছিল তাকে দক্ষিণ আফ্রিকা থেকে আনা হয়েছিল এবং সে হোপসি জাতির একজন ব্যক্তি ছিল। তিনি এই ফতেহ শাহকে হত্যা করে দেয় এবং এই ইলিয়াস শাহী বংশের জায়গায় নতুন একটা বংশের প্রতিষ্ঠা করে হোপসি বংশ। যদিও এটা খুব বেশি দিন কন্টিনিউ থাকেনি। 1487 থেকে 1494 এই 7 বছর ধরে হোপসি জাতি বাংলার এই এরিয়া শাসন করে। 1494 খ্রিস্টাব্দে এই হোপসি জাতির রাজাদের ভেতর একজন সেনাপতি ছিল আলাউদ্দিন হোসেন শাহ। হোসেন শাহ ওই হোপসি জাতির রাজাদের হত্যা করে দিয়ে বাংলার এই এরিয়াতে নতুন আবার একটা বংশের প্রতিষ্ঠা করে, হোসেন শাহী বংশ। তো হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন হোসেন শাহ। এই হোসেন শাহী বংশের শাসনকাল 1494 থেকে 1538। আর এই আলাউদ্দিন হোসেন শাহ এর শাসনকাল 1494 থেকে 1519। এই সময় 1495 খ্রিস্টাব্দে সিকান্দার লোদি এই বাংলার ওপর আক্রমণ করেছিল। আর হোসেন শাহ তার ছেলে শাহজাদাকে ওই সিকান্দার লোদির বিরুদ্ধে লড়াই করার জন্য পাঠান। যদিও শাহজাদার সাথে সিকান্দার লোদির বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়ে যায়। এই হোসেন শাহের দরবারে দুজন বিখ্যাত কবি ছিলেন, রূপ গোস্বামী আর বিজয় গুপ্ত। হোসেন শাহের দরবারে রূপ গোস্বামী আর বিজয় গুপ্ত। রূপ গোস্বামীর লেখা দুটো বিখ্যাত পুস্তক হলো বিদগ্ধ মাধব আর ললিত মাধব। রূপ গোস্বামীর লেখা বিদগ্ধ মাধব আর ললিত মাধব। বিজয় গুপ্তের লেখা মনসা মঙ্গল কাব্য। এই হোসেন শাহের সময় নবদ্বীপ এরিয়াতে ছিল চৈতন্য মহাপ্রভু। রূপ গোস্বামীর সাথে চৈতন্য মহাপ্রভুর দুবার সাক্ষাৎ হয়েছিল। এরপর হোসেন শাহের সময় চট্টগ্রাম এরিয়াতে সুবেদার ছিল পরগাল খান। এই পরগাল খানের দরবারে একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন কবীন্দ্র পরমেশ্বর বা পরমেশ্বর দাস। হোসেন শাহের সময় চট্টগ্রাম এরিয়ার সুবেদার পরগাল খানের দরবারে ছিল কবীন্দ্র পরমেশ্বর বা পরমেশ্বর দাস। এই পরমেশ্বর দাস সংস্কৃত ভাষায় লেখা মহাভারতের বাংলা অনুবাদ করেছিল এবং তার নাম দিয়েছিল পাণ্ডব বিজয়। পরমেশ্বর দাস মহাভারতের বাংলা অনুবাদ করেছিল এবং তার নাম দিয়েছিল পাণ্ডব বিজয়। এছাড়া পরগাল খানের দরবারে আরো একজন পণ্ডিত ছিলেন শ্রীকর নন্দী। আর পরগাল খানের ছেলে ছিল ছুটি খান। এই ছুটি খানের নির্দেশে শ্রীকর নন্দী মহাভারতের অশ্বমেধ যে অধ্যায়, এই অধ্যায়ের কবিতা আকারে বাংলা রূপান্তর করেছিলেন। এই অংশটাকে বলা হয় ছুটিখানি মহাভারত বা চুতুখানি মহাভারত। তো হোসেন শাহের সময় তার দরবারে বা তার এরিয়াতে এই সমস্ত বিদ্বান ব্যক্তিরা ছিল। এর পাশাপাশি হোসেন শাহ দুটো স্থাপত্যের নির্মাণ করান, ছোট সোনা মসজিদ আর বড় সোনা মসজিদ। এই বড় সোনা মসজিদের আরেক নাম হলো বারোদুয়ারি মসজিদ। হোসেন শাহ এই বারোদুয়ারি মসজিদের কাজ শুরু করেছিলেন, কিন্তু সেটা শেষ করেন পরবর্তী শাসক নুসরত শাহ, নাসিরউদ্দিন নুসরত শাহ। তো হোসেন শাহের পরে এই বংশের রাজা আসে নুসরত শাহ বা নাসিরউদ্দিন নুসরত শাহ। ইব্রাহিম লোদির মেয়ের সাথে এই নুসরত শাহের বিয়ে হয়। আর নুসরত শাহের সময়কাল যদি দেখি, এই সময় 1526 খ্রিস্টাব্দে বাবর ভারতের ওপর আক্রমণ করে। সেই হিসাবে নুসরত শাহ বাবরের সমকালীন ছিল। দক্ষিণ ভারতে কৃষ্ণদেব রায় যেরকম বাবরের সমকালীন ছিল, নুসরত শাহ বাবরের সমকালীন ছিল। বাবর ভারতে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করার পর 1527 খ্রিস্টাব্দে পুরো ভারতে দূত পাঠিয়েছিল এবং বিভিন্ন দূতের কাছ থেকে খবর টবর পেয়ে বাবর তার আত্মকথা তুজুকে বাবরিতে লিখেছিল যে আমি যখন ভারত আক্রমণ করি তখন দক্ষিণ ভারতের সর্বশ্রেষ্ঠ শাসক ছিল কৃষ্ণদেব রায় আর পূর্ব ভারতের সবচেয়ে শ্রেষ্ঠ শাসক ছিল নুসরত শাহ বা নাসিরউদ্দিন নুসরত শাহ। এই নুসরত শাহ ওই বড় সোনা মসজিদের কাজ সম্পূর্ণ করেছিল। নুসরত শাহের পরে রাজা হয় গিয়াসউদ্দিন মেহমুদ শাহ। এই মেহমুদ শাহের সময় 1534 খ্রিস্টাব্দে পর্তুগিজরা চট্টগ্রামে আসে। 1534 খ্রিস্টাব্দে পর্তুগিজরা চট্টগ্রামে আসে মেহমুদ শাহের সময়। এবার এই মেহমুদ শাহের সময়কাল যদি দেখি, বাংলার এরিয়াতে রয়েছে মেহমুদ শাহ, আর এই সময় বিহার এরিয়াতে ছিল শের শাহ আর দিল্লি এরিয়াতে ছিল হুমায়ুন। এখন 1538 খ্রিস্টাব্দে শের শাহ এই মেহমুদ শাহের ওপর আক্রমণ করে এবং পুরো বাংলার এরিয়া তার নিজের দখলে নিয়ে নেয়। আর এইভাবে হোসেন শাহী বংশের সমাপ্তি ঘটে যায়। ফলে 1538 খ্রিস্টাব্দে বাংলার এই এরিয়াতে রাজা চলে আসে শের শাহ। পরবর্তীতে শের শাহকে সরিয়ে দিয়ে এই পুরো এরিয়ার দখল নিয়ে নেয় হুমায়ুন। ফলে বাংলার এই পুরো এরিয়া মোগল সাম্রাজ্যের ভেতরে চলে আসে।
তো ইলিয়াস শাহী আর হোসেন শাহী হলো, এরপরে আসবে ভক্তি আন্দোলন।